আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো। তো আমাদের ফার্স্টেই দেখা যাচ্ছে এখানে যে যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রে 7টি সৃজনশীল প্রশ্ন কমন পাও মাত্র 3টি অধ্যায় পড়েই। হ্যাঁ, মাত্র 3টি অধ্যায় পড়েই আমরা যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রে 7টি সৃজনশীল প্রশ্ন কমন পেতে পারি। এবার আমরা বিস্তারিত আলোচনা করি। ওকে, তো আমাদের যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের আমরা আগে একটু শর্ট সিলেবাসটা দেখে নিই। তো যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আছে যেটার নাম যৌক্তিক সংজ্ঞা, দ্বিতীয় অধ্যায় আছে যৌক্তিক বিভাগ, তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ, চতুর্থ অধ্যায় প্রকল্প, ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা। অর্থাৎ দ্বিতীয় পত্রে আমাদের মোট 5টা অধ্যায় রয়েছে। এই 5টা অধ্যায় থেকে আমরা এখন দেখব কিভাবে মাত্র 3টা অধ্যায় পড়েই 7টা সৃজনশীল প্রশ্ন কমন পাওয়া যায়। প্রথমে আমরা প্রথম অধ্যায়টা দেখি। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। তো যৌক্তিক সংজ্ঞা থেকে কি প্রশ্ন আসতে পারে আমরা দেখি। তো আমি আগেই বলে রাখি, আমাদের যে এই সাজেশনটা আছে, এই সাজেশনে একটা অধ্যায়ের যেগুলো টপিক থেকে সবসময়ই প্রশ্ন আসে সেইগুলো সিলেক্ট করা, আবার তার উপরে সেই টপিকগুলোর মধ্যে কোনগুলো টপিক বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো কম গুরুত্বপূর্ণ, সেগুলো আমি স্টার মার্ক দিয়ে এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো ফার্স্টে কি যৌক্তিক সংজ্ঞা আর বর্ণনা নিয়ে প্রশ্ন আসে, আর এর সাথে যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য। তো এটা একটা অনেক গুরুত্বপূর্ণ টপিক। কারণ কি, কারণ যৌক্তিক সংজ্ঞা যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে ক্ষেত্র বিশেষে 2টা বা 3টা প্রশ্ন আসে। 3টা প্রশ্ন আসতে সচরাচর দেখা যায়, 2টাও আসে। তো এই যে 3টা যে প্রশ্ন আসে, এই 3টার মধ্যে এই পার্টটা থেকে একটা প্রশ্ন আসে যে যৌক্তিক সংজ্ঞা আর বর্ণনা, মানে গতে বলবে এমন যে কোনটাকে নির্দেশ করছে, দৃষ্টান্ত দিবে, দিয়ে বলবে যে এই দৃষ্টান্ত 1 বা দৃষ্টান্ত 2 কোনটাকে নির্দেশ করছে। তো সেক্ষেত্রে সেটা হয় যৌক্তিক সংজ্ঞাকে, না হলে বর্ণনা, যে কোনো একটাকে নির্দেশ করবে। এইটা আসে কি, এটা আসে গতে। আর এদের দুইজনের মধ্যে, অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা আর বর্ণনার মধ্যে যে পার্থক্যটা আছে, এটা আমরা ঘতে আসতে দেখি। এরপরে আমরা জানি যে যৌক্তিক সংজ্ঞার 5টা নিয়ম রয়েছে। এই যে যৌক্তিক সংজ্ঞার যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো লঙ্ঘন করলে যে অনুপপত্তিটা ঘটে, এইগুলো থেকে অবশ্যই মাস্ট প্রশ্ন আসবে। এখন অনুপপত্তি তো অনেকগুলো আছে, এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি কি এখানে দাগিয়ে দিয়েছি। আবার সেই গুরুত্বপূর্ণ অনুপপত্তিগুলোর মধ্যে কোনগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ গুরুত্বপূর্ণ ইন্টু গুরুত্বপূর্ণ, অর্থাৎ গুরুত্বপূর্ণ স্কোয়ার, সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। যে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি থেকে প্রশ্ন আসে, অবান্তর লক্ষণজনিত অনুপপত্তি থেকে প্রশ্ন আসে, রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি থেকে প্রশ্ন আসে, এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি থেকে প্রশ্ন আসে, গুরুত্বপূর্ণ। চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি থেকে প্রশ্ন আসে, এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। নৈর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি থেকে প্রশ্ন আসে, এটাও গুরুত্বপূর্ণ। আবার অতি ব্যাপক থেকেও প্রশ্ন আসতে দেখি, অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি থেকেও প্রশ্ন আসে। তার মানে এই পার্টটা থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে। এটা থেকে কি একটা বা ক্ষেত্র বিশেষে 2টা প্রশ্ন আসে এই পার্টটা থেকে। আর যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা, এটা আমরা একটু দেখে নিতে পারি, এটা কম গুরুত্বপূর্ণ। তবে কি আমাদের প্রথম অধ্যায় থেকে 3টা প্রশ্ন সচরাচর আমরা আসতে দেখি। ওকে, গেল। এবার আমরা পরের অধ্যায়টাতে চলে যাই। আচ্ছা, এইখানে যেটা আমি কাজ করছি সেটা হচ্ছে যে যেই পার্টটা আসলে পড়তেই লাগবে, যেটা আমাদের স্কিপ করার সুযোগ নেই, বা যেটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, সেটাকে আমি আলাদা একটা সেগমেন্ট করে দিছি যে কি যা পড়তেই হবে, অর্থাৎ এইটা আমি স্কিপ করতে পারবো না। কি পড়তে হবে আমার এখানে, কি যৌক্তিক সংজ্ঞা আর বর্ণনা আর এদের মধ্যে পার্থক্য, এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, এটা আমাকে পড়তেই হবে। এরপর যে সংজ্ঞার যে নিয়ম লঙ্ঘন করলে যে অনুপপত্তিগুলো ঘটে, রূপক, চক্রক, নৈর্থক, অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, এগুলো আমাকে ভালো মতো পড়তে হবে, এগুলো আমার স্কিপ করার সুযোগ নাই। ওকে, এরপরে আমি দ্বিতীয় অধ্যায়ে যৌক্তিক বিভাগ নিয়ে আলোচনা করব। তো যৌক্তিক বিভাগ এই অধ্যায়টা থেকে আমাদের কয়টা, 2টা আমরা প্রশ্ন আসতে দেখি। কয়টা, 2টা। সেটা এমন বলতে পারে যে দৃষ্টান্ত দেওয়া থাকলে এই দৃষ্টান্তটা কোনটিকে নির্দেশ করে। তো সেটাকে হয়তো এমন হইতে পারে যে গতে আসবে যৌক্তিক বিভাগকে নির্দেশ করে। কাকে? যৌক্তিক বিভাগকে নির্দেশ করে। এরপর আমরা জানি যে যৌক্তিক বিভাগ যে আছে, এই যৌক্তিক বিভাগের মোট 6টা নিয়ম আছে, আর এই নিয়মগুলো লঙ্ঘন করলে নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটে। অর্থাৎ এই নিয়ম আর নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি থেকেও প্রশ্ন আসে।
এর মধ্যে এইগুলো তো অনেকগুলো ঘটে, তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি দেখাই দিচ্ছি যে অঙ্গগত এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যেহেতু স্টার দেওয়া আছে। তারপর গুণগত বিভাগজনিত অনুপপত্তি, সংকর বিভাগজনিত অনুপপত্তি, অতি ব্যাপক বিভাগজনিত অনুপপত্তি, অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি, পরস্পরাঙ্গী বিভাগজনিত অনুপপত্তি, উল্লম্ফন বা উৎক্রান্তি বিভাগজনিত অনুপপত্তি। তো এইগুলো থেকে কি প্রশ্ন আসতে দেখি। এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে অঙ্গগত, গুণগত, সংকর, আরেকটা হচ্ছে উল্লম্ফন বা উৎক্রান্তি বিভাগজনিত অনুপপত্তি। আরেকটা পাঠ থেকে প্রশ্ন আসে দ্বিকোটিক বিভাগ আর দ্বিকোটিক বিভাগের সুযোগ সুবিধা, এটা থেকে প্রশ্ন আসে, তবে কম প্রশ্ন আসে, এটা একটু কম গুরুত্বপূর্ণ। কিন্তু আমার এই যে যৌক্তিক বিভাগ এটা থেকে প্রশ্ন আসে। এর পাশাপাশি যে যৌক্তিক বিভাগের যে নিয়ম আছে, নিয়ম লঙ্ঘন করলে যে অনুপপত্তিগুলো ঘটে, এটা থেকে খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায়। তো এখান থেকে কয়টা আসে? 2টা আসে। অলরেডি আমাদের ফার্স্ট অধ্যায় থেকে কয়টা? 3টা। আর সেকেন্ড অধ্যায় থেকে কয়টা? 2টা, 5টা হয়ে গেছে। এবার আমরা আরেকটা অধ্যায় যাই, সেটা হচ্ছে এই যে পার্টটা, সেটা হচ্ছে যা পড়তে হবে আসলে, অর্থাৎ আমার এখানে কি পড়তে লাগবে সেটা হচ্ছে কি যৌক্তিক বিভাগ আর দ্বিকোটিক বিভাগ, এই দুটো জিনিস আমাকে পড়তে লাগবে। যেহেতু এটা কাছাকাছি অনেকটা, এই জন্য এটা আমাকে অবশ্যই পড়তে লাগবে। এর সাথে আমার অঙ্গগত ও গুণগত বিভাগজনিত অনুপপত্তি এটা অবশ্যই পড়তে লাগবে, আর সংকর বিভাগজনিত অনুপপত্তি, অর্থাৎ এই যে 3টা অনুপপত্তি আছে, এই 3টা অনুপপত্তি অনেক গুরুত্ব দিয়ে পড়তে লাগবে, কারণ কি এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে আমরা আসি আরেকটা অধ্যায়, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। আচ্ছা, তৃতীয় অধ্যায় থেকে আমরা 2টা প্রশ্ন আসতে দেখি। ক্ষেত্র বিশেষে এমনও হইতে পারে 3টা প্রশ্ন আসতে পারে, অর্থাৎ আমাদের যে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র আছে, এখানে যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায় আছে, এই 3টা অধ্যায়ের মধ্যে যে কোনো অধ্যায় থেকে 3টা প্রশ্ন আসতে পারে। ওই যে অধ্যায় থেকে 3টা আসবে, বাকিগুলো থেকে 2টা আসতে পারে। এমন যদি হয় যে তৃতীয় অধ্যায় থেকে 3টা আসছে, তার মানে আমি যে প্রথম অধ্যায় থেকে বলছি 3টা আসবে, সেখানে তখন 2টা চলে আসবে। আবার এমন হলো যে সচরাচর দেখি যে প্রথম অধ্যায় থেকে 3টা আসে, কিন্তু প্রথম অধ্যায় থেকে যদি এনি চান্স 3টা না আসে, 2টা আসে, তাহলে দেখবা যে এই তৃতীয় অধ্যায় থেকে 3টা প্রশ্ন দিয়ে দেয়। তো কি কি দেয় একটু দেখি। এখানে হচ্ছে আমার যে প্রকৃত আরোহের যে প্রকারভেদ আছে, অর্থাৎ কি বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্য অনুমান, সেগুলো থেকে প্রশ্ন আসে যে বৈজ্ঞানিক আরোহ আর বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য, অর্থাৎ আবার বলতেছি যে দৃষ্টান্ত দিয়ে দিবে, 1 নম্বর 2 নম্বর দৃষ্টান্ত দিয়ে দিয়ে বলবে যে 1 নম্বর দৃষ্টান্তটা কোন আরোহকে নির্দেশ করছে। তখন আমার কি হবে? তখন আমার সেটা হইতে পারে বৈজ্ঞানিক আরোহ। এটা আরেকটা আসে অবৈজ্ঞানিক আরোহ আর অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য, যে কোনোটাই আসতে পারে। আর আরেকটা আসে আমার সাদৃশ্যানুমান আর সাদৃশ্যানুমানের বৈশিষ্ট্য, এটাও আমার আসতে পারে, যে কোনোটাকে নির্দেশ করে। এবার আবার সাদৃশ্যানুমানের মধ্যে আমার কি সাধু আর অসাধু সাদৃশ্যানুমান যে আছে, এদের হচ্ছে সাদৃশ্যানুমান আমার 2 প্রকার, একটা হচ্ছে সাধু সাদৃশ্যানুমান, একটা অসাধু সাদৃশ্যানুমান। এগুলো থেকেও প্রশ্ন আসতে দেখা যায়, এটা একটা প্যাটার্ন। এটা থেকে আসলেও আসতে পারে। তারপর কি ওই যে বললাম বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ, এটা কোথায় থেকে আসে? এটা আসে হচ্ছে গতে, যে কোনো একটাকে নির্দেশ করে। আর ঘতে কি আসে? ঘতে হচ্ছে এদের মধ্যে পার্থক্য জানতে চাই, অর্থাৎ আমার যে বৈজ্ঞানিক আরোহ আর অবৈজ্ঞানিক যে আরোহ আছে, যে কোনো দৃষ্টান্ত বলবে যে এই দৃষ্টান্ত 1 আর দৃষ্টান্ত 2 এর মধ্যে কি পার্থক্য আছে, পার্থক্য জানতে চায়। আবার মাঝে মাঝে এদের মধ্যকার সম্পর্কও জানতে চায়, কি সম্পর্ক জানতে চায়, যে কোনোটাই আসতে পারে। এটা ঘতে আসবে, কিসে আসবে? ঘতে আসবে। ওকে, আরেকটা আছে, সেটা হচ্ছে অপ্রকৃত আরোহ যে আছে 3 প্রকার, পূর্ণাঙ্গ আরোহ, ঘটনা সংযোজন আরোহ আর যুক্তিসম্মূলক আরোহ। তো আমাদের শর্ট সিলেবাসে শুধু পূর্ণাঙ্গ আরোহ আছে, সেজন্য পূর্ণাঙ্গ আরোহ এই পার্টটা থেকে একটা প্রশ্ন আমরা আসতে দেখি। এটা অনেক গুরুত্বপূর্ণ যে পূর্ণাঙ্গ আরোহ নিয়ে হয়তো দৃষ্টান্ত দিয়ে বলবে যে কোন কাকে নির্দেশ করছে, তো পূর্ণাঙ্গ আরোহ হবে, সেটার বৈশিষ্ট্য জানতে যাবে। আর ঘতে সবসময় এই প্রশ্নটা আসে যে এই পূর্ণাঙ্গ আরোহ কি প্রকৃত বা যথার্থ আরোহ, এরকম প্রশ্ন আসে। পূর্ণাঙ্গ আরোহ কি প্রকৃত বা যথার্থ আরোহ, এটা কিসে আসে? ঘতে আসে। ওকে, আমাদের এখনো শেষ হয়নি, আমাদের আরো আছে এই যে বৈজ্ঞানিক আরোহ আর এই যে অবৈজ্ঞানিক আরোহের মধ্যকার এই যে পার্থক্য আমি যে একটু আগে বললাম, এটা কি? এটা হচ্ছে আমাদের ঘতে আসে। কিসে আসে? ঘতে আসে। মাঝে মাঝে কি সম্পর্ক আসে, সম্পর্ক ক্ষেত্র বিশেষে কম আসে, আসে মূলত পার্থক্য করে, তাও সম্পর্ক আসলেও আসতে পারে, তো এটা ঘতে আসে। আর বৈজ্ঞানিক আরোহ আর কি সাদৃশ্যানুমানের মধ্যকার পার্থক্য, এটাও আসতে পারে। অবৈজ্ঞানিক আরোহ সাদৃশ্যানুমানের মধ্যকার পার্থক্য, এটাও কি? এটাও পরীক্ষায় আসতে দেখা যায় যে 3 স্টার দেওয়া আছে। আর কি বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ আর কি সাদৃশ্যানুমানের সাথে পূর্ণাঙ্গ আরোহের পার্থক্য, এটা আসতে পারে। কারণ কি? কারণ বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ সাদৃশ্যানুমান প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত, আর কি পূর্ণাঙ্গ আরোহ হচ্ছে অবৈজ্ঞানিক আরোহের অপ্রকৃত আরোহের কি অপ্রকৃত আরোহের
অন্তর্ভুক্ত, তো এগুলোর মধ্যে পার্থক্য জানতে পারে। ওকে, এবার আমরা দেখি যে আমাকে কোনটা পড়তেই হবে। ওকে, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্য অনুমান ও পূর্ণাঙ্গ আরোহ এবং এদের মধ্যে যে পার্থক্য আছে এইটা থেকে একটা প্রশ্ন থাকার খুবই সম্ভাবনা আছে, যে কোনো একটা আরোহকে নির্দেশ করবে, দৃষ্টান্ত থাকবে, দুইটা থাকবে, তো তারপর কি বলবে যে দুইটা থাকবে, দুইটার মধ্যে একটাকে আমরা গতে ব্যাখ্যা করতে বলবো আর ঘতে গিয়ে বলবে এই দুইটার মধ্যে পার্থক্য দেখাও। ক্ষেত্র বিশেষে সম্পর্ক আসে, তবে পার্থক্যটাও বেশি গুরুত্বপূর্ণ। আর আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ। পূর্ণাঙ্গ আরোহ কি যথার্থ বা প্রকৃত আরোহ কিনা, এটা কি, এটা আসে এটাতে, এটা গতে আসে, আর এটা কি, এটা আসে আমার ঘতে। আর আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে আমার যে সাদৃশ্য অনুমানের যে প্রকারভেদ আছে, অর্থাৎ সাধু সাদৃশ্য অনুমান আর অসাধু সাদৃশ্য অনুমান, এটা আসে। আর এদের মধ্যে পার্থক্য আসে বা এদের মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য এইটা আসে। এটা কি, এটা এইগুলো আসে গতে, আর এই যে এদের পার্থক্য বা কোনটি বেশি গ্রহণযোগ্য এটা আসে আমার কি ঘতে আসে। এটা কিসে আসে, ঘতে আসে। ওকে, এরপরে আমাদের যেটা, আচ্ছা এখন তাহলে আমাদের আমি আগে একটু দেখাই দিই কোনটা, যে আমাদের প্রথম অধ্যায় থেকে ক্ষেত্র বিশেষে দেখি আমাদের কয়টা, তিনটা প্রশ্ন আসে, বা মাঝে মাঝে দুইটাও আসতে পারে। দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা আসতে দেখি, আর তৃতীয় অধ্যায় থেকে দুইটা আসে সচরাচর। তবে যদি প্রথম অধ্যায় থেকে দুইটা আসে তাহলে কি তৃতীয় অধ্যায় থেকে তিনটা আসতে দেখা যায়। এমন হতে পারে মাঝে মাঝে দ্বিতীয় অধ্যায় থেকেও তিনটা আসে, তো এটা ডিপেন্ড করে। তবে সচরাচর আমি যে প্যাটার্নটা বলি সেটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে তিনটা আসে, দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা, তৃতীয় অধ্যায় থেকে দুইটা, আর না হলে প্রথম অধ্যায় থেকে দুইটা আসলে তৃতীয় অধ্যায় থেকে তিনটা আসে। অর্থাৎ আমাদের কয়টা হলো, আমাদের মোট কিন্তু 7টা হয়ে গেল। কয়টা, 7টা। অর্থাৎ 3টা অধ্যায় পরে আমি 7টা সৃজনশীল প্রশ্ন কমন পেতে পারি। এখন এর বাইরে বাকি যে 2টা অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় প্রকল্প, ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা, আমরা একটু সেগুলোও দেখে নিই। ওকে, তো চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে আমার প্রকল্প। তো প্রকল্প থেকে কি আসে, যে প্রকল্প নিয়ে ওই যে বললাম দৃষ্টান্ত দিয়ে দিবে, সেটা কি, এটা হচ্ছে গতে আসতে পারে। আর কি প্রকল্পের স্তর, অর্থাৎ প্রকল্পের যে 4টা স্তর আছে এই 4টা স্তর নিয়েও পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর একটা যে প্রকল্প, আমরা যে আনুমানিক ধারণা গঠন করি, তো এইটাকে কি বৈধ হওয়ার জন্য কি এর কিছু শর্তাবলী আছে, তো ওই যে বৈধ প্রকল্পের শর্তাবলী এটা থেকে প্রশ্ন আসে। এটাও কি খুবই গুরুত্বপূর্ণ, কি খুবই গুরুত্বপূর্ণ, এই পার্টগুলো থেকে প্রশ্ন আসেই, এগুলো থেকে এই 2টা থেকে প্রশ্ন আসতে দেখা যায়। এরপর প্রকল্প সংশ্লিষ্ট ধারণাসমূহ, অর্থাৎ প্রকল্প নিয়ে যে বিভিন্ন ধারণা আছে, অর্থাৎ বাস্তব কারণ, তারপর যে সংকট উত্তরক দৃষ্টান্ত, তারপর কি কাজ চালানো প্রকল্প, তারপর কি আরোহ সমন্বয়, এইগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো সম্পর্কে আমাদের জানতে লাগবে, এগুলো আমরা পরীক্ষায় আসতে দেখি। ওকে, এরপরে যেটা হচ্ছে কি আমার যা পড়তেই হবে, তো এখানে আমি দিয়ে দিছি যে আমাদের কি কি পড়তে হবে, এবং খুবই ইম্পর্টেন্ট যে প্রকল্প আর এর স্তরসমূহ, এটা থেকে একটা প্রশ্ন আসে বা আসতে আমরা দেখি। তারপর কি বৈধ প্রকল্পের শর্তাবলী আর শর্তাবলী লঙ্ঘন করলে আমার কি কি ঘটতে পারে, এগুলো আমরা হচ্ছে পড়বো। এইটা পাঠ থেকেও প্রশ্ন আসে। আবার কি মাঝে মাঝে সংকট উত্তরক দৃষ্টান্ত আর আরোহ সমন্বয়, এই 2টা থেকেও আমরা প্রশ্ন আসতে দেখি। তার মানে আমাদের এগুলো পড়তে লাগবে, এগুলো স্কিপ করার সুযোগ নেই। এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসতে আমরা দেখি। ওকে, এরপরে যেটা অধ্যায় আসলো সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা। কি ব্যাখ্যা, তো ব্যাখ্যা থেকে আসলে বলেই দেওয়া যায় কি প্রশ্ন আসে। এমন হয় যে ব্যাখ্যা নিজে ওই যে বললাম দৃষ্টান্ত দিয়ে রাখে, বলে যে এটা কাকে নির্দেশ করছে, তো কি এটা ব্যাখ্যা আসে। এর থেকেও বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যাখ্যার প্রকারভেদ, অর্থাৎ ব্যাখ্যা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে আমার বৈজ্ঞানিক ব্যাখ্যা, আরেকটা কি অবৈজ্ঞানিক ব্যাখ্যা, বা এর আরেকটা নাম আছে সেটা হচ্ছে কি লৌকিক ব্যাখ্যা। কি ব্যাখ্যা, লৌকিক ব্যাখ্যা। তো এইটা থেকে প্রশ্ন আসবেই, আসেই যে ব্যাখ্যার যে প্রকারভেদ, অর্থাৎ গতে বলবে দৃষ্টান্ত 2টা দেওয়া থাকবে, একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা হবে, একটা অবৈজ্ঞানিক ব্যাখ্যা হবে। যে কোনো একটাকে গতে গিয়ে কি বলবে, গতে গিয়ে ব্যাখ্যা করতে বলবে, আর ঘতে গিয়ে কি বলবে, এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যা আর যে অবৈজ্ঞানিক ব্যাখ্যা লৌকিক ব্যাখ্যা আছে এদের মধ্যকার পার্থক্য, এটা কিসে বলবে, এটা গিয়ে ঘতে বলবে। এটা আসবে, এটা মাস্ট আসবে, এই প্রশ্নটা আসবেই যে আমার গতে বলবে হয় বৈজ্ঞানিক ব্যাখ্যা বা অবৈজ্ঞানিক ব্যাখ্যা, যে কোনো একটা ব্যাখ্যা করতে বলবে, আর ঘতে গিয়ে এদের মধ্যকার পার্থক্যটা ব্যাখ্যা করতে বলবে। এটা থেকে একটা আসে। আর আরেকটা আসে যে আমার যে বৈজ্ঞানিক ব্যাখ্যার যে 3টা রূপ আছে, অর্থাৎ বিশ্লেষণ, তারপর শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্তি, এই 3টা রূপের মধ্যে থেকে প্রশ্ন আসে যে এই দৃষ্টান্তটা কোন বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটাকে নির্দেশ করেছে। হয়তো সেটা বিশ্লেষণ হইতে পারে, সেটা হচ্ছে শৃঙ্খল যোজন হইতে পারে, সেটা কি অন্তর্ভুক্তিও হইতে পারে। তো এটা থেকে আমাদের প্রশ্ন আসে। আমাদের এখানে দেখি যে আমাদের আসলে
কোনটা পড়তেই হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে বৈজ্ঞানিক আর লৈকিক ব্যাখ্যা আর কি এদের মধ্যকার পার্থক্য, এটা থেকে অবশ্যই প্রশ্ন আসবে। আর বৈজ্ঞানিক ব্যাখ্যা যে রূপ আছে তিনটা, একটা বিশ্লেষণ, একটা শৃঙ্খল যোজন, একটা অন্তর্ভুক্তি, এটা থেকে আসে, অর্থাৎ এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসে। তার মানে কি, তার মানে আমাদের কি, আমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু সর্বনিম্ন করেও 2টা করে প্রশ্ন আসে। তো আমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের সাজেশনটা এখান পর্যন্তই ছিল। তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।